হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু পেট টক্স উইথ সৌনক। আমাদের এই চ্যানেলে আমাদের চেষ্টা করছি যত রকমের পেটস রিলেটেড কন্টেন্ট হতে পারে, ধরুন সেটা গল্প হতে পারে, সেটা ডাক্তারদের সাথে ইন্টারভিউ হতে পারে, আমরা চেষ্টা করছি এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে ছড়িয়ে দেওয়ার। তার জন্য শুধু একটাই রিকোয়েস্ট, প্লিজ লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমার এই চ্যানেলে। স্ট্রিট ডগ কিংবা রাস্তার কুকুর, এই শব্দটা যখন আপনি প্রথম শোনেন আপনার মনে কি হয়? এই বাবা, রাস্তার কুকুরকে হাত দেবো না, রাস্তার কুকুরের গায়ে প্রচন্ড ময়লা, এই যে কামড়ে দেবে, রেবিস হয়ে যাবে। কিন্তু এই স্ট্রিট ডগদের নিউ টাউনে প্রতিদিন যিনি খাওয়াচ্ছেন, যিনি ট্রিটমেন্ট করছেন, তিনি তাদের কেয়ার করছেন, তারা অসুস্থ হলে তাদের ট্রিটমেন্ট করছে, যা যা করার দরকার প্রতিনিয়ত করছেন। এমনকি তিনি তো কিছু কুকুরকে নিজের বাড়িতে পর্যন্ত নিয়ে গেছেন। শুধু কুকুর বললে ভুল, আমি শুনেছি তার বাড়িতে অনেক বেড়ালও আছে, পাখিও আছে। তার ব্যাপারে আজকে জানতে আমরা নিউ টাউনে চলে এসেছি। ওর নাম ভুলু। আজকে আমরা পেয়ে গেছি সুচরিতা দিকে আমাদের মধ্যে, যে যার মুখে আমরা শুনে নেব যে এই পাগলামো কুকুরদের নিয়ে কেন এবং কখন শুরু হলো। এটা শুরু হয়েছে 2015-তে। আর তখন আমি কিন্তু টোটালি ডগস, স্পেশালি স্ট্রিট ডগস তো বুঝতামই না। স্ট্রিট ডগ দেখলে প্রচন্ড ভয় পেতাম, ভাবতাম আমাকে কামড়ে দেবে, এবং আমি প্রচন্ড পালাতাম। আগে গলি চেঞ্জ করে নিতাম ডগস যদি রাস্তায় থাকতো তো। কিন্তু নিউ টাউনে শিফট হই তখন, আর নিউ টাউনে তখন কিছুই ছিল না। তো আশেপাশে দেখতাম স্ট্রিট ডগ ঘুরে বেড়াচ্ছে, তা এই টুকটাক টার্লেজি দিলাম। আফটার ওদের অনেক দিন ধরে যখন ওদের দেখছি আর কি যে খেতে পাচ্ছে না, কারণ নিউ টাউনে কিছুই ছিল না, তখন টুকটাক পার্লেজি দিতাম। বছরখানেক এই পার্লেজি দিয়েই কেটেছে। তারপরে আমার চোখের সামনে প্রথম এত ক্লোজ থেকে দেখা স্ট্রিট ডগের অ্যাক্সিডেন্ট, পাপিসদের অ্যাক্সিডেন্ট, রান ওভার হয়ে অ্যাক্সিডেন্ট, মাথা থেতলে গিয়ে, সেই বিভৎসতা আমাকে প্রথম স্ট্রাইক করে। এবং তখন ভাবি যে ওদের জন্য আমি আর কি করতে পারি, এবং কি করতে পারি এই কথাটা ভাবতে ভাবতেই টুকটুক করে আর কি বেবি স্টেপস গুলো আসে। প্রথম তো ওদের কি খেতে দিতে হয় সেটাই জানতাম না, ঘরের খাবারই দিতাম। তারপরে দেখলাম ওদের স্পাইস, বয়েলড, সুগার, সল্ট এগুলো দেওয়া যায় না। তো তখন ওদের মতন করে এই ট্রানজিশনটা কিন্তু একদিনে আসেনি, প্রায় বছর 2 লেগেছে। তো এভাবে ওদের প্রপার খাবারটা দিতে শুরু করলাম। প্রথমে তো বাড়ি প্রচুর এগেনস্টে ছিল, যে দেখো খাবার নষ্ট করছে, ঘরের জিনিস বাইরে দিচ্ছে, কি করছে, পাগল হয়ে গেছে, রাস্তার কুকুরের কাছে যাস না, ওরা কত নোংরা ময়লায় থাকে, ঘরে একটা রোগভোগ নিয়ে আসবি। কি রোগভোগ আনবো, কি করব, কিছুই জানি না। কিন্তু কি এইগুলো কথাগুলো কনস্ট্যান্ট শুনতাম, কিন্তু সামহাও বাড়িতে এগুলো শুনতে শুনতে কথাগুলো আস্তে আস্তে কমে গেল যখন আমি এগুলো একটু সিরিয়াস হয়ে করতে শুরু করলাম। আর 2017-এ আমি প্রথম অ্যাক্সিস মল থেকে এরকমই একটা পাপি তুলে আনি। ওর হাত পা বিভৎসভাবে কেটে গেছিল, এবং তখন যখন ওকে আমি তুলে আনি বাড়িতে, ইনসাইডে রাখি ট্রিটমেন্ট করার জন্য, তখন আমার ভয় হতে থাকে, একটা সাধারণ মানুষের যে ভয়টা হয় যে আমার র্যাবিজ হয়ে যাবে। তা আমি কি করব, তা ইন্টারনেট ঘেটে নিয়ার বাই যে ভেট, সেখানে ডক্টর কৃষাণুকে দেখাতে নিয়ে যাই ওকে। এবং ডক্টর আমাকে এক্সপ্লেইন করে যে আপনার পাপিটা এতটাই ছোট, এর থেকে রেবিজ হওয়ার কোনো সম্ভাবনা নেই, আপনিও ট্রিটমেন্ট করান, সুস্থ করুন, এবং ওদের ডগের কিছু কোর ভ্যাকসিনস হয়, সেই ভ্যাকসিনেশন দিলে ওরাও ভালো থাকবে, আপনিও ভালো থাকবেন। তো সেটাই আমার প্রথম ঘরে আনা পেট, এবং সেই জায়গা থেকে আমার স্টার্ট হয়। দেন আই আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট অফ স্টেরিলাইজেশন, ওদের যেটা বন্ধাত্মকরণ বলে, ওদের সংখ্যাটাকে কন্ট্রোল করা। কারণ স্ট্রিট ডগকে তো অনেক এলাকা থেকেও চলে আসে, তো আজকে 2টো খাওয়াচ্ছি, কালকে দেখবো 10টা হয়ে গেছে। আর তখন নিউ টাউনে একদমই রিসোর্স অফ ফুড ছিল না, তো সেই জন্য আমি স্টেরিলাইজেশনটা ভীষণ, আমি 2 বছর ধরে কনস্ট্যান্টলি করাই, এবং ভ্যাকসিনেশন করিয়ে তারপর স্টেরিলাইজ করতে পাঠাতাম। কারণ যে এনজিও বা হসপিটালসগুলোতে পাঠাতাম, সেখানে ক্রস ইনফেকশনের চান্স থাকে, তো সেইভাবে পাঠিয়ে আমি প্রচুর স্টেরিলাইজ করি। আমার পাড়া মোটামুটি টোটালি 100% স্টেরিলাইজেশন কমপ্লিট, এবং এখনো কোনো পাপিজ নেই। এই পাপিটাকে তো এখানে লোকাল একজন কেয়ারটেকার নিয়ে এসছে, ওরও ভ্যাকসিনেশন একজন দিদি করিয়েছেন। এগুলো এখন এসছে, বাট আজ থেকে 3-4 বছর আগে এতটা অ্যাওয়ারনেস ছিল না।
এবং আমি প্রচুর এই করোনার টাইমে অনেক ছোট ছোট পাপির এই হয়েছে সেই হয়েছে ওদের ঘরে কনস্ট্যান্টলি তুলে আনতে শুরু করি, এবং এরকম শুরু করতে করতেই আমার কাছে 10 dogs and 10 cats এন্ড আপ হয়। এবং এই জার্নিতে খুব একটা স্পেশাল জিনিস হয়, সেটা হচ্ছে যে আমি ডিসেবলড, মানে যারা প্যারালাইজড, অ্যাক্সিডেন্টে 4 হাত পা ভেঙে গেছে, পাড়ারই কুকুর আমাদের, সেগুলোকেও সিনিয়র অবস্থাতেও আমি অ্যাডপশন করি, বৃদ্ধ কুকুরকেও অ্যাডপ্ট করি, তারা আমার বাড়িতে আছে। এবং ওদের মানে প্যারালাইজ ক্যাট বা প্যারালাইজ ডগের যে ইউরিনেশন ব্লাডার এক্সপ্রেস করে বা ওদের যে এক্সক্রিশন পটি যেভাবে করাতে হয়, সেগুলো আমাকে কিন্তু একটা আলাদা পড়াশুনো করে মানে শিখতে হয়েছে ওভার দ্য ইয়ার্স। আর এই ডগ ক্যাট সম্পর্কে রাখি বাড়িতে অনেকেই ভাবে যে নর্মালি রেখে দিয়েছে, রাস্তার কুকুর, পাগল, এরকম ব্যাপারটা একেবারেই নয়। এর জন্য প্রচুর পড়াশুনো করতে হয়, প্রচুর ডেডিকেশন লাগে। এটা একটা ডিফারেন্ট অল টোটাল ফিল্ড, যেটা পড়াশুনো করে, অনুভব করে, ওদের ভালোবেসে, ওদের বডি ল্যাঙ্গুয়েজ বুঝে, টোটাল অ্যাজাম্পশনের ওপর ডিপেন্ড করে আমাদের ওদের সাথে থাকতে হয়। এবং এই ডগসদের সাথে থাকতে থাকতে ওদের সাথে আমার অ্যাটাচমেন্ট এত লেভেলে বেড়ে গেল যে ফাইনালি আই গেভ আপ অন মাই পিএইচডি অন কেমিস্ট্রি অ্যান্ড কমপ্লিটলি শিফটেড টুয়ার্ডস দ্য মানে কি বলবো, দ্য ডগস অ্যান্ড ক্যাটস। তারপরে আমি প্রফেশন ওয়াইজও তো কিছু করতে হতো, সেটাও পেটস রিগার্ডিংই করা শুরু করলাম। সেটা হচ্ছে ডগ অ্যান্ড ক্যাট বোর্ডিং, যেটা আমার বাড়িতেই একটা ডেডিকেটেড ফ্লোরে হয়। অবশ্যই সেখানে ভীষণ রেস্ট্রিকশন মানা হয় রিগার্ডিং ভ্যাকসিনস অ্যান্ড এভরিথিং, ট্রিক প্রোটোকল, ডিওয়ার্মিং, এই সমস্ত কিছু ঠিকঠাকভাবে মেলে একদম, মানে মাই ক্রেশ ইজ রিগার্ডেড ওয়ান অফ দ্য প্রিমিয়াম ক্রেশেস। নট এভরিবডি ক্যান অ্যাভেল বিকজ ভীষণ স্ট্রিক্ট স্কুটিনি হয়, স্ট্রিক্ট ইন্টারভিউ হয়, প্রপার দায়িত্ববান পেট প্যারেন্ট না হলে আই ডোন্ট অ্যালাউ অ্যাট অল। এবং লিমিটেডই রাখি যতটা আমি পারি। আগে আমার বাবা আমাকে প্রচুর সাপোর্ট করেছে, বাবা এখন নেই প্রেজেন্ট কন্ডিশনে, বাট আমি বাবার আইডিওলজি এবং নিজের ভালোবাসা সবকিছু দিয়ে এগিয়ে চলেছি। আশা রাখবো ভবিষ্যতে আরো বড় কিছু করতে পারবো। তো আমার বাড়িতে 10টা ডগ আছে এবং 10টা ক্যাট আছে। 10টা? ইয়েস। আর 10টা ডগের মধ্যে একটা ডগ জাস্ট রিসেন্ট এই বছরেই মানে গাড়ি চাপা দিয়ে 4 হাত পা ভেঙে দিল। আমাদের লোকাল ডগ ছিল, তো ওকে অ্যাডপ্ট করে নিতে হলো, বাধ্য হলাম। আর একটি সিনিয়র ডগ আছে, আর বাকিরা নর্মাল 7-8 বছর বয়স সবারই। 7-8 বছর না, সবাই 7 বছরের মধ্যেই বয়স। তোমার বাড়িতে কিছু বলে না কেউ? বাড়িতে তো কি করে বলবে, আই অ্যাম অ্যান ইন্ডিপেন্ডেন্ট ওম্যান, এবং নিজের পয়সা নিজে রোজগার করেছি, বাবাকে প্রুফ করেছি যে ওদের দায়িত্ব আমি নিচ্ছি। প্যারেন্টসরা তখনই না বলে যখন তারা নিজের কিডসদের ব্যাপারে আনশিওর হয় যে তারা রেসপন্সিবিলিটি নেবে না, কিন্তু আমি তো রেসপন্সিবল, তাই কোনো প্রবলেম হয়নি। বাহ, তাহলে এখন যে তোমার বাড়িতে 10টা কুকুর আছে, কটা বেড়াল আছে? 10টা বেড়াল আছে, একটা পাখিও আছে শুনলাম। 10টা বেড়ালের মধ্যে একটা প্যারালাইজড। তো কিন্তু ওদের পেছনে কতটা সময় তোমাকে সারাদিনের মধ্যে দিতে হয়? আমার হোল লাইফ আই হ্যাড টু ডেডিকেট। আমি কোনো হলিডেতে যাই না, আমি কোথাও ঘুরতে যাই না। তবে তোমরা ভয় পেও না, প্লিজ অ্যাডপ্ট। আমার অনেকগুলো বলে আমি যাই না, কারণ ওদের ছেড়ে যেতে পারি না। ওরা আমার একদম নিজ সন্তানের মতো, এবং সবসময় ওদের দেখতে হয়। আই ক্যানট বি আউট ফর আ নাইট। তাহলে তুমি যে 10 জন কুকুর বেড়াল দেখছো নিজের, তাদের ক্রেশ যে চালাচ্ছ, তুমি নিজের সময় ভাগ করছো কি করে? মানে এটা মানে জানতে চাইছি, কারণ একটা মানুষের কাছে 24 ঘন্টা থাকে। তুমি ঘুমাচ্ছ কতক্ষণ, তুমি ওদেরকে কতক্ষণ সময় দিচ্ছ? এই যে বললাম যে আমার যে নিজস্ব যে পেটস, দে আর লাইক মাই কিডস। এবারে ওয়ার্কিং প্যারেন্টস কি হয় না, তো প্যারেন্টসরা যখন বাইরে কাজ করতে যায় তখন বাচ্চারা কি করে, অ্যাডজাস্ট করে, খাওয়া দাওয়া খাইয়ে টাইয়ে এসেনশিয়ালস এর পার্টটা আমি কমপ্লিট করে দিই, দেন রেস্ট অফ দ্য পার্ট দে ম্যানেজ। ওরা ঘুমিয়ে টুমিয়ে নর্মালি কাটায়, ওদের আমি টাইমলি হাঁটিয়ে দিই, টাইমলি আমি খাইয়ে দিই, এবং অবশ্যই মাঝে মাঝে ইন বিটুইন আমি ওর সাথে দেখা করে দিই। এবং রেস্ট অফ মাই প্রাইম টাইম আই গিভ টু মাই প্রফেশন, কারণ প্রফেশনে যে বাচ্চারা বাইরে থেকে আসে তাদের আমাকে বেশি দরকার, বিকজ ওরা অনেক অ্যাংজাইটিতে থাকে না, ওদের জায়গা চেঞ্জ হয়, প্লাস ওরা কি করছে না করছে, ওরাও নতুন আমিও নতুন, তো ওদের সাথেই ম্যাক্সিমাম টাইমটা আমাকে দিতে হয়। একটা পার্সোনাল প্রশ্ন করছি, একদম, তুমি চাইলে উত্তর দিতে পারো। তুমি কি ম্যারিড না? আমি ম্যারিড, আমি রেজিস্ট্রি করেছি, এবং আমি সেইভাবে কোনো রকম যেরকম অফিসিয়ালি বাঙালিরা বিয়ে করে বা যে কোনো কালচারে বিয়ে হয় ওভাবে বিয়ে করিনি, শুধুমাত্র আপাতত কস্ট কাটিং এর জন্য।
মানে এখনো অবধি আমি মানে ওই ফর্মুলাতে বিশ্বাস করতে পারছি না যে অতটা টাকা আমি জাস্ট মানে বিয়ে পারপাসে ফিনিশ অফ করে দেবো। ওইটাতে আমি অনেক ডগসকে হেল্প করতে পারি। বাহ, যেটার জন্য প্রশ্নটা করলাম, Yes. তোমার যে পার্টনার সে এই বিষয়টা কিভাবে দেখছে? এটা একটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো, আমি কিন্তু ভীষণ ডমিনেটিং আর একটু একটু স্ট্রং ক্যারেক্টার হয়ে মানে পার্টনারের টাইমটা দেয় আর কি। তো আমার পার্টনারকে আমি মানে ভাইব দিয়েই দিয়েছি যে মানে আমি ওদের ভালোবাসি, এটা আমার পার্ট অফ লাইফ, এটা হচ্ছে কোর, মানে আমার হচ্ছে কোর লাইফ। তো তোমাকে এটাকে মানতেই হবে। এবং শুধু মেনেছে তা না, ওর বাড়িতেও 2টো ডগ ঢুকিয়ে দিয়েছি দেশি। ঠিক আছে, তাহলে আমরা যেটা বুঝতে পারছি, তোমার সংসার ভরা সংসার, একদম 10 জন বাচ্চা, 20 জন বাচ্চাদের নিয়ে তুমি খুব সুখে শান্তিতে সংসার করছো। আর শেষ প্রশ্ন, অনেকে যারা নতুন কুকুর অ্যাডপ্ট করতে চাইছে, নতুন কুকুর কিনতে চাইছে, এই কেনা অ্যাডপ্ট করা, এই যে অনেকের মধ্যে একটা ডিবেট চলে যে অ্যাডপ্ট ডোন্ট শপ, অনেকে বলে আমি স্ট্রিট ডগ নেবো না, এই যে একটা ডিবেটের মধ্যে দিয়ে তুমি এটাকে একটা যদি একটা থিন লাইন তৈরি করতে হয় যে কেউ কিনবে না কেউ অ্যাডপ্ট করবে, এই বিষয়টা নিয়ে তোমার কি বক্তব্য? প্রথম কথা বলবো যে অ্যাডপ্ট করবেন না আপনি কিনবেন, এটা সম্পূর্ণ আপনার পার্সোনাল একটা চয়েস। আপনি কিনতেই পারেন, সেটাকে আমি সমালোচনা একেবারেই করব না, ইট ইজ আপ টু ইউ। কিন্তু আমি সবসময় বলবো আপনি যে ডগকেই বাড়িতে আনুন তাকে কিন্তু ফ্যামিলির সদস্য করা মাস্ট। আর একটু অ্যাডপশনটা একটু প্রায়োরিটি দিতে বিফোর বাইং, বিকজ they are already existing, going through very much pain. Even there are breed dogs who are senior, they require home. হ্যাঁ, ওরা বাইরে থাকতেই পারবে না। লোকাল ডগস তাও লোকালি অ্যাডজাস্টেড থাকে, কিন্তু অনেক ব্রিড ডগস থাকে যাদের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে বা ওনার মারা গেছে, অনেক রকম সিচুয়েশন হয়। তো সেই সব বাচ্চাদেরও একটু ঘর দেওয়ার কথা যদি সবাই মিলে ভাবি, আই থিঙ্ক দ্যাট উড বি বেটার। এবং এটা মানে এই ডিবেটে আমি যাব না, কারণ জীবনে একটা বাচ্চাকে আপনি কিভাবে আনছেন সেটা টোটালি আপনার পার্সোনাল ব্যক্তিগত, সেখানে আমি কমেন্টই করতে পারি না। বাট এটা বলতে পারি যে আপনি বাচ্চাটার অবশ্যই টেক কেয়ার করবেন এবং বাচ্চাটাকে আপনার ফ্যামিলি সদস্য করবেন। এই যে আমি বারবার একটা টার্ম ইউজ করছি বাচ্চা, অনেকে আমাকে বলে যে আপনি কোন বাচ্চার কথা বলছেন, ডগকে আপনি বাচ্চা কেন বলছেন, ওটা তো কুকুর। নিশ্চয়ই হেলথ ওয়াইজ ও কুকুর, কিন্তু মেন্টালি সদস্য আমার বাড়ির এবং একদম হিউম্যানের মতন। মানে আমার বাবা যতটা ইম্পর্টেন্ট, আমার বাড়ির যে কোনো 4 পেয়েও সন্তানও ইকুয়ালি ইম্পর্টেন্ট। একটা কোয়েশ্চেন আছে আমার তোমার কাছে, যে অনেকে এসে আমাকে বলে যে আমি অনেককে সাজেস্ট করি যে আপনার কুকুরের এখন পিরিয়ডস চলছে বা আপনার কুকুর হাম করছে, ড্রাই হাম করছে, অনেকে বাড়িতে খুব প্রবলেম যে মেল ডগস আছে খুব ড্রাই হাম করছে। আমি বলি যে আপনি ডাক্তারের সাথে কথা বলে স্টেরিলাইজেশন করান। তো উনি বলেন যে না, আমি নিউটার করাবো না, স্টেরিলাইজ করাবো না, কারণ ন্যাচারাল প্রসেসটা আমি আটকে দেবো কেন, একটা গিল্ট ফিল হয় তাদের মধ্যে। বা অনেকে প্রশ্রয়ও দেয় যে না করানো উচিত। তো তোমার কি মনে হয় যে স্টেরিলাইজেশন করাটা কতটা দরকার আমাদের? প্রথম কথা বলবো, স্টেরিলাইজেশন নিয়ে অ্যাওয়ারনেসটা ভেরি রিসেন্ট হচ্ছে, আজ থেকে 2-3 বছর আগেও ছিল না। এবার স্টেরিলাইজেশন নিয়ে একটা খুব মিথ আছে, সেটা হচ্ছে যে স্টেরিলাইজ ইজ অনলি ফর স্ট্রিট ডগস টু কন্ট্রোল দ্য পপুলেশন। কিন্তু এরকম নয়, অবশ্যই পপুলেশন ওটা কন্ট্রোল করে, এটা তো একটা বিগ ফ্যাক্টর, কিন্তু স্টেরিলাইজেশন ওদের অনেক হেলথ বেনিফিটস দেয়। যেমন বলছি, মেল ডগস এর ক্ষেত্রে বলছি, এটা মানে স্টেরিলাইজেশন এমন একটা জিনিস, এটা কোনো একটা পরিবেশ বায়াসড একটা প্র্যাকটিস নয়, দিস ইজ ফর অল ডগস। ঠিক আছে, তো স্টেরিলাইজেশন করলে কি হয় ফর মেল ডগ, স্টেরিলাইজেশনটা কি, আমরা মেল ডগের ক্ষেত্রে মেল যে রিপ্রোডাক্টিভ পার্ট আছে সেটাকে বাদ দেওয়া হয়, আর ফিমেল ডগের ক্ষেত্রে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমটাকে আউট করে দেওয়া হয় থ্রু অপারেশন। ঠিক আছে, সেটা ল্যাপ্রোস্কোপি হতে পারে, নর্মালি কাট করে যেরকম করে নর্মাল প্র্যাকটিস সেটাতে হয়। এইবারে মেল ডগসদের কি হয়, বাড়ির পেটস এর কথা বলছি কিন্তু আমি, আপনি ধরুন আজকে একটা মেল ডগ বাড়িতে নিয়ে আসলেন, বাচ্চাটা পাপি থেকে অ্যাডাল্টহুডে যাবে, আমাদের কাছে ও কিউট লাগছে, সবকিছু ভালো, ওকে, কিন্তু ও কিন্তু ওর লাইফ স্প্যানের মধ্যে বড় হচ্ছে, অ্যাডাল্ট হচ্ছে, ফলে আপনি দেখবেন ওর মধ্যে অনেক বিহেভিয়ারাল চেঞ্জেস হবে। মেল ডগস এর একটু ট্যান্ট্রামস থাকে, কেউ এই মানে, এবং ওদের সবসময় বায়োলজিক্যালি ওরা ট্রিগার থাকে যে আই হ্যাভ টু মেট। ঠিক আছে, এটা ওরা বায়োলজিক্যালি, ইটস লাইক ডুইং আ পটি, বায়োলজিক্যাল কল, যে পটি পাচ্ছে পটি যাচ্ছি, সেরকমই আমাকে মেটিং করতে হবে। সেটা একটা এজে খুব তীব্র হয়ে ওঠে, তখন কিন্তু ডগ বিহেভিয়ার ওয়াইজ আমি বলছি খুব
খুব অ্যাগ্রেসিভ হয়ে যেতে পারে, ওনারকে কামড়ে দিতে পারে এবং আরো নানা রকমের ট্যান্ট্রাম শুরু করে, খাওয়া দাওয়া ছেড়ে দেয় এবং ভীষণভাবে কি বলবো স্যাড হয়ে যায়। তখন আপনি মানে বুঝতে পারবেন না যে এই স্যাডনেসটা ইজ কামিং ফ্রম হোয়াট, ডগটা ইল নাকি এটা হরমোনাল ইমব্যালেন্স থেকে মুড সুইংস হচ্ছে। এটা একটা ব্যাপার, এটা বিহেভিয়ারাল অ্যাসপেক্ট থেকে বললাম। আরেকটা প্রবলেম হয় সেটা, আর হ্যাঁ এখানে অনেকে সলিউশন দেয় যে ওকে মেটিং করাও, ওর মুড ঠিক হয়ে যাবে, কিন্তু মেটিং আপনি কতবার করাবেন? আর মেটিং করানো একটা খুব হেক্টিক প্রসেস, আর সব জায়গায় আপনি অ্যাভেলেবেল ফিমেল পাবেন না, কারণ আরেকজনের বাড়িতে সে কেন মেট করিয়ে এতগুলো বাচ্চাকে জন্ম দেবে, সেই বাচ্চাগুলোর কি হবে, এগুলো কিন্তু প্রত্যেকটাই একটা কোয়েশ্চেনে আসছে। মানে একটা মেটিং থেকে অনেক কিছু চেন ওয়াইজ কিন্তু কানেক্টেড থাকে, বাচ্চা, তারপরে মায়ের শরীর, সেই মানে বাচ্চাগুলোর কি হবে ভবিষ্যৎ, তাহলে সেগুলোর বিক্রি হবে নাকি অ্যাডপশন হবে, নানা রকম অ্যাসপেক্ট চলে আসে, সেটা বাদ দিলাম। এইবারে হচ্ছে যে হেলথ রিজনস কি, যদি মানে মেলদের ক্ষেত্রে বয়সকালে প্রস্টেট ক্যান্সার হয়, যেরকম হিউম্যানদের ক্ষেত্রে মেলদের মধ্যে প্রস্টেট ক্যান্সার ইজ আ ভেরি কমন মানে ডিজিজ, এটা মেলদের হয়েই থাকে, ঠিক আছে, সেরকম মেল ডগসেরও কিন্তু প্রস্টেট ক্যান্সার ইজ ভেরি কমন এবং ওদের অনেক রকমের ক্যান্সার এগুলোর কিন্তু সম্ভাবনা থাকে, যেটা রিপ্রোডাক্টিভ সিস্টেমটা বাদ দিয়ে দিলে ওদের কিন্তু এটা আর হয় না। প্রস্টেট ক্যান্সার মেনলি ট্রিগার হয় মেল হরমোনস দিয়ে, তো এইগুলো কিন্তু মাইনাস হয়ে যায় এবং ডগের যে লাইফ স্প্যানটা এক্সটেন্ড হয় এবং অনেক সুস্থ থাকে, বিহেভিয়ার ওয়াইজ অনেক ডিসেন্ট থাকে এবং হ্যান্ডেল করার সুবিধা হয়, খাওয়া দাওয়া ঠিক মতো করে, ওভারঅল একটা হেলদি লাইফ পায়। এবারে আসছি মেয়ে ডগের ক্ষেত্রে। ফিমেলদের ক্ষেত্রে কিন্তু গাইনোকোলজিক্যাল প্রবলেমটা অনেক বেশি হয়, সেটা হচ্ছে যে ওদের যে ফিমেলের যে ওভার মানে বারবার যে ওভলিউশনটা হয়, ওরা যে বারবার হিটে আসছে, এর থেকে কি হয় না ওদের একটা ইনফেকশন হয়। অ্যাকচুয়ালি ওদের যে ভ্যাজাইনাল ক্যাভিটিটা আছে ইন টাইম অফ হিট একটু সাইজে বড় হয়ে যায়, তখন কি হয় বাইরে থেকে অনেক জার্মস এগুলো আস্তে আস্তে ঢুকতে থাকে, সেই ক্যাভিটি দিয়েই ওই লাইন দিয়ে ঢুকতে থাকে এবং এই যে ওভারি ইউটেরাস এখানে একটা ইনফেকশন হয়, সেই ইনফেকশন হয় পাস জমে, যেটাকে বলে পায়োমেট্রা, এবং পাস যখন অনেক বেশি হয়ে যায় সেটা ভ্যাজাইনাল ক্যাভিটি থেকে বাইরে আসে, যেটা একদম কফের মতন দেখতে হয় বা হোয়াইট কালারের ডিসচার্জ হয়। ডগরা ফিমেল ডগের ক্ষেত্রে কিন্তু কোনো রকম ডিসচার্জ হওয়ার কথা না, যদি হয় দেন ইট ইজ ইন্ডিকেটিং অফ সাম গাইনোকোলজিক্যাল ইস্যু, এবং এটা একমাত্র কিওর হয় মেডিসিনে নয়, অপারেট করতে হয়, পুরো রিপ্রোডাক্টিভ সিস্টেম বাদ দিতে হয়। আবার একটা জিনিস বলি, রিপ্রোডাক্টিভ সিস্টেম বাদ দেওয়ার সময় যদি কোনো রেমিনেন্ট পার্ট পেটের মধ্যে রয়ে যায়, সেগুলোর থেকেও কিন্তু হরমোনাল ইমব্যালেন্স কিন্তু কাটবে না এবং বারবার হতে হতে সেই রেমিনেন্ট পার্ট থেকেও কিন্তু ক্যান্সার ভবিষ্যতে হতে পারে। সেই জন্য ফিমেল ডগের যখন স্টেরিলাইজেশন করা হবে তখনও কিন্তু ইট ইজ ম্যান্ডেটারি যে ফুল অর্গান সিস্টেমটাকেই বাদ দিতে হবে, ওই আধা আধুরা কাজ করলে কিন্তু হবে না। এগুলো ভেট অনেক বেটার গাইড করে, মেয়েদের ক্ষেত্রেও তাই। মেয়েরা জেনারেলি অ্যাগ্রেসিভ হয়ে যেতে পারে বাই নেচার, প্লাস ওরা খাওয়া দাওয়া ছেড়ে দেয়, খাওয়া দাওয়া রিফিউজ করে, মেটিং এর টাইমটাতে ঠিক করে খেতে পারে না। আরেকটা জিনিস, হিটটা শেষ হয়ে গেলেই ওরা শিকার হয় ফলস প্রেগনেন্সি বা সিউডো প্রেগনেন্সি, যেখানে কি হয় ম্যামারি গ্ল্যান্ডস গুলোতে মানে মিল্কিং হওয়া শুরু করে, অ্যাজ ইফ ওরা প্রেগনেন্ট, পেটটা ফুলে যায়, কিন্তু ওরা আদতেও প্রেগনেন্ট না, মেটিংও হয়নি। আর এইগুলো হতে হতে কি হয় না ব্রেস্ট ক্যান্সারের প্রবাবিলিটি ওদের মধ্যে আসে, ওদেরও কিন্তু ব্রেস্ট ক্যান্সার হয়। তো এত কিছু কমপ্লিকেশনের মধ্য দিয়ে গো থ্রু করবে যদি না আমরা ওকে ন্যাচারালি রাখি। আর ব্যাপারটা তো ন্যাচারাল একেবারেই নয়। যখনই আপনি একটা ডগের বাচ্চাকে নিয়ে আপনি আপনার বাড়িতে আপনার ফ্যামিলির পার্ট করছেন, দিস ইজ নট ন্যাচারাল, কারণ ও একটা পুরো কৃত্রিম সেটআপের মধ্যে আছে। আমরাও কিন্তু ন্যাচারাল সেটআপে নেই, সবকিছু কিন্তু ন্যাচারালি অ্যালাউ করা যায় না। ভালো খারাপ এই প্যারামিটার গুলোকে বুঝে দেখে তবে আমাদের ডিসিশন নিতে হয় যে যেমন আছে তেমন থাকবো নাকি আমার কিছু মডিফিকেশন লাগবে। সেই জন্য ভেটের থেকে প্রপার গাইডেন্স নিন, নিজে পড়াশোনা করুন, এডুকেট করুন নিজেকে। স্টেরিলাইজেশন ইজ নট অনলি মেন্ট ফর স্ট্রিট ডগ, ইট ইজ ফর ডগস হেলথ। এটা স্ট্রে হতে পারে, আপনার ঘরের বাচ্চা হতে পারে, সলিউশনটা কিন্তু একই। আজকে আপনারা নানা রকম তথ্য পেলেন, আশা করি আপনাদের ভালো লাগবে এই ধরনের কন্টেন্ট। যদি এই ধরনের কন্টেন্ট আরও দেখতে হয় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলে, লাইক করুন, ফলো করুন, সবার কাছে পৌঁছে দিন এই ভিডিওটা, যাতে সবাই দেখে আর ইনফরমেশনগুলো সবার কাছে পৌঁছে যায়।